উচ্চ রক্তচাপ এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। চট্টগ্রামের সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়েছে ৭০% উচ্চ রক্তচাপের রোগী কম বয়সী। এই নীরব ঘাতক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভয়ানক হতে পারে তা জানেন কি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রোগের ভয়াবহতা, এর কারণে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চট্টগ্রামের ৩টি হাসপাতালে গত এক বছরে ২৫০০-এর বেশি রোগীর ওপর সমীক্ষায় দেখা গেছে উচ্চ রক্তচাপে আক্রান্তদের মধ্যে গ্রামের মানুষের সংখ্যা শহরের তুলনায় বেশি। আগে ৫ জনে একজন হলেও এখন ৪ জনে একজন রোগটিতে ভুগছেন। পুরুষরা এই রোগে বেশি ঝুঁকিপূর্ণ। আরও উদ্বেগের বিষয়, ৫৫% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে। ফলে স্ট্রোক, হৃদরোগ, কিডনি ফেইলিওর, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, যাদের বয়স ৩০ থেকে ৭৯ বছর। কিন্তু দুঃখের বিষয়, এর অর্ধেক মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। আর যারা জানেন তাদের মধ্যে মাত্র ১৫%ই নিয়মিত ওষুধ খেয়ে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারছেন। এই রোগ শুধু আপনার হৃৎপিণ্ড নয়, আপনার কিডনি, মস্তিষ্ক, এমনকি জীবনের মানও নষ্ট করতে পারে। ২০১৯ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের হৃদরোগে মৃত্যুর ৫৪%-এর জন্য দায়ী উচ্চ রক্তচাপ, এমনকি পঙ্গুত্বের অন্যতম কারণও এই রোগ। তাহলে এই রোগের মূল কারণ কি? চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়া, বাইরের তৈলাক্ত খাবার, স্থূলতা এবং শারীরিক নিষ্ক্রিয়তা এই রোগের প্রধান ট্রিগার। বিশেষ করে আমাদের দৈনন্দিন খাবারে লবণের পরিমাণ কমানো জরুরি। কিন্তু চিন্তার কিছু নেই, আপনি সঠিক পদক্ষেপ নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। কি করবেন তা জানিয়ে দিচ্ছি। প্রতি ৬ মাসে একবার প্রেশার মাপুন, বিশেষ করে ১৮ বছর বয়স থেকে। লবণ কম খান, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, যেমন হাঁটা বা যোগাসন। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিকিৎসকের পরামর্শ। যুদ্ধ কাটিয়ে মাঠে ফিরছে পাকিস্তান সুপার লিগ পিএসএল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে রাত ৮টায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। পিএসএলে রাত ৯টায় লড়বে করাচি ও পেশোয়ার। পিএসএলে এই ম্যাচ দিয়ে ৬ মাস পর ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। পাক ভারত যুদ্ধের কারণে ২ টুর্নামেন্টেই কমেছে বিদেশি ক্রিকেটার। ভারতের ড্রোন হামলার পর যেখানে থেমেছিল পাকিস্তান সুপার লিগ, যুদ্ধ শেষে সেই রাওয়ালপিন্ডিতেই ফিরছে পিএসএল। খেলার বাকি ৮ ম্যাচের সবগুলোই হবে রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুলতানের। প্লে অফে নাম লিখিয়েছে কোয়েটা। বাকি ৩ স্পটের লড়াইয়ে টিকে আছে ৪টি দল, যাদের ২টি করাচি ও পেশোয়ার। সব হিসাব নিকাশ ছাড়াও ২ দলের লড়াইয়ে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়েই ৬ মাস পর আবারও মাঠে ফিরতে পারেন বাংলাদেশি অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার কম থাকায় জালমি একাদশে তার থাকার সম্ভাবনাও বেশি। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। জাতীয় দলের ব্যস্ততায় আসরে আর খেলা হচ্ছে না রিশাদ হোসেন ও নাহিদ রানার। তাদের মতো বেশিরভাগ বিদেশি ক্রিকেট তারকাই মিস করবে পিএসএল। আইপিএলের এ পর্বে অবশ্য আক্ষেপ কাটাতে পারে বাংলাদেশি সমর্থকরা। ম্যাকগার্গের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি। মিচেল স্টার্কের অভাব মেটাতে লিগ পর্বের ৩ ম্যাচের একাদশেই দেখা যেতে পারে কাটার মাস্টারকে। এরই মধ্যে শীর্ষ ৩ দল গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব। শেষ ৪-এর রেসে টিকে আছে মুম্বাই, দিল্লি, কলকাতা, লখনউ। লিগ পর্বে ৯টি সহ ৬ ভেন্যুতে হবে বাকি থাকা ১৩ ম্যাচ। তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফ ও ফাইনালের ভেন্যু। ন্যায্য অধিকারের দাবি ফের রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা ও দাবির প্রতি কর্তৃপক্ষের নীরবতার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর থেকে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষক সমিতির মুখপাত্র ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। তিনি স্পষ্ট ভাষায় জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা যখন ক্যাম্পাস থেকে এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরব না। এই মুহূর্ত থেকে আমাদের গণ অনশন শুরু হলো। একই সুর শোনা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনের কণ্ঠেও। জবি ঐক্যের পক্ষ থেকে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের আর পিছু হটার কোনো পথ নেই। আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল 3:30টায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না। মূলত 4 দফা দাবিতে এই গণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে এসে জড়ো হতে শুরু করেন। স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ধারণা করা হচ্ছে প্রায় ৫,০০০ শিক্ষার্থী এই সমাবেশে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মানতে সরকারের গড়িমসি দেখা যাচ্ছে।
তারা আরও বলেন, এই দাবি আদায়ের আন্দোলন শিক্ষক শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের সংহতি জানাতে এগিয়ে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। বিভিন্ন অ্যালামনাই কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীরা সমাবেশে পানি, কেক, কলাসহ শুকনো খাবার সরবরাহ করছেন। তাদের স্পষ্ট বার্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবিতে তারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং থাকবেন। এদিকে শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিতে আজ সকাল থেকে প্রায় 50টি বাসে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইলে এসেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক জানিয়েছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাস সরবরাহ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে জবি ঐক্যের পক্ষ থেকে আজকের এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। তিনি হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। একই সাথে গত 14ই মে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালনের ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা হয়েছে। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই দাবিগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, মধ্যপ্রাচ্যের গাজায় মানবিক বিপর্যয় ক্রমশ বাড়ছে। মাসের পর মাস ধরে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে খাদ্য, জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলো জ্বালানির অভাবে ধুঁকছে আর সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য হামাস এবং ইসরায়েল মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর সফরকালে আবুধাবিতে এক সংক্ষিপ্ত মন্তব্যে ট্রাম্প বলেছেন, গাজার দিকে তাদের নজর রয়েছে এবং সেখানকার বহু মানুষ না খেয়ে আছে। তবে তার এই মন্তব্য এমন সময় এলো যখন গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় কোনো ধরনের সাহায্য প্রবেশ করতে দেয়নি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই সেখানে ভয়াবহ খাদ্য সংকটের কথা জানিয়েছে। শুধু তাই নয়, কাতার সফরের সময় ট্রাম্প আরও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র গাজার দায়িত্ব নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোন বানায় তাহলে তিনি গর্বিত হবেন। তিনি হামাসকে মোকাবিলারও কথা বলেছেন। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা বলেছে, এই মুহূর্তে গাজার মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সহায়তা, অন্য কোনো আলোচনা অর্থহীন। গোষ্ঠীটি আরও স্পষ্ট করে দিয়েছে যে গাজা বিক্রির জন্য নয়। গত 72 ঘণ্টায় গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একদিকে যেমন আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে অব্যাহত হামলায় সাধারণ মানুষের জীবন আরও বিপন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গাজার মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান সুপার লিগ পিএসএল পুনরায় শুরু হওয়ার আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন সাকিব আল হাসান। শনিবার 17 মে ইসলামাবাদে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ছবি প্রকাশ করে দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়। সাকিবের সঙ্গে একই দিনে পাকিস্তানে পৌঁছান শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও ছিলেন সাকিবের সফরসঙ্গী। আগামী 18ই মে লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিব। 9 ম্যাচে 4 জয় ও 1 পরিত্যক্ত ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লাহোর। বিপরীতে 8 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি। প্লে অফে জায়গা করে নিতে এই ম্যাচটি 2 দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে এই আসরে পিএসএল এর বাকি অংশ থেকে ছিটকে পড়ায় বদলি হিসেবে লাহোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে 2016 সালে করাচি কিংসের হয়ে পিএসএল এ অভিষেক হয় সাকিবের। এরপর 2017-2023 সালে পেশোয়ার জালমির হয়ে খেলেন তিনি। পিএসএল এ এখনো পর্যন্ত 14 ম্যাচে অংশ নিয়ে 181 রান ও 8 উইকেট শিকার করেছেন সাকিব। দীর্ঘদিন পর আবারও পিএসএল এ সাকিবের প্রত্যাবর্তন লাহোরের জন্য হতে পারে বড় সুবিধা, বিশেষ করে দলের অলরাউন্ড নৈপুণ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা একটি দারুণ খবর নিয়ে এসেছি। ঢাকা এখন ভারতীয় পর্যটকদের কাছে বিশ্বের 13তম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। চলুন বিস্তারিত জানি। মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের ট্রাভেল ট্রেন্ডস 2025-এর প্রতিবেদন বলছে, করোনার আগের তুলনায় ভারত থেকে ঢাকায় পর্যটক বেড়েছে 31.2%। শুধু ভারত নয়, মালয়েশিয়ার পর্যটকদের কাছেও ঢাকা এখন জনপ্রিয়। ঢাকা সাংস্কৃতিক ঐতিহ্য, সুস্বাদু খাবার আর বৈচিত্র্যময় জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 8টি শহর বিশ্বের শীর্ষ 15 গন্তব্যের তালিকায় রয়েছে। এর মধ্যে জাপানের টোকিও ও ওসাকা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। দুর্বল ইয়েনের কারণে জাপানে পর্যটক বেড়েছে। এছাড়া ভারতীয় পর্যটকরা আবুধাবি, হ্যানয় ও বালির মতো গন্তব্যের পাশাপাশি ঢাকাকেও বেছে নিচ্ছেন। 2024 সালে ভারত ও চীন বিশ্বের বৃহত্তম পর্যটক বাজার হিসেবে ভ্রমণ শিল্পে বড় ভূমিকা রেখেছে। মধ্য এশিয়া দেশগুলো যেমন কাজাখস্তান ও উজবেকিস্তানও পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে। ঢাকার এই অর্জন বাংলাদেশের পর্যটন খাতের জন্য বড় সম্ভাবনা। কিন্তু কেন ঢাকা এত জনপ্রিয়? এখানকার ঐতিহাসিক মসজিদ, জাতীয় সংসদ ভবন আর আহসান মঞ্জিলের মতো স্থান পর্যটকদেরকে মুগ্ধ করে, সাথে সাশ্রয়ী ভ্রমণ খরচও একটি বড় কারণ। পোশাক শ্রমিকরা গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 3 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। টঙ্গীর দত্তপাড়া এলাকায় BHIS অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা শনিবার 17 মে সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, 1,500-এর বেশি শ্রমিক কাজ করেন দত্তপাড়ার HIS অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে। কারখানাটির শ্রমিকরা গত এপ্রিল মাসের বেতন এখনও পাননি। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করেন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 9টার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশ 2 টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রাখেন। পরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বেলা 12টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রবেশ করেছি বহু বছর। স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রযুক্তির সুবিধা কি সবাই সমানভাবে পাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন একটি বৈষম্য নিয়ে যেখানে নারীরা আজও অনেকটা পিছিয়ে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি। তথ্য প্রযুক্তির বিভিন্ন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান খুব একটা আশাব্যঞ্জক নয়, আর এক্ষেত্রে নারীদের চিত্রটা আরও হতাশাজনক। দেশে যেখানে 58% পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারী ব্যবহারকারীর সংখ্যা মাত্র 42.6%। এমনকি মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী নারীর সংখ্যা আরও কম, মাত্র 24%। আর গ্রামের নারীদের অবস্থা তো আরও করুণ। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং IoT প্রযুক্তি আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা এই উন্নয়নের ধারা থেকে এখনো অনেক দূরে। প্রযুক্তি ব্যবহারের এই বৈষম্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। ITUর 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে 70% পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারীর সংখ্যা মাত্র 65%। অর্থাৎ প্রায় 19 কোটি পুরুষ নারীর চেয়ে বেশি অনলাইনে যুক্ত। স্বল্পোন্নত দেশগুলোতে এই বৈষম্য আরও প্রকট, যেখানে মাত্র 29% নারী ইন্টারনেট ব্যবহার করেন, বিপরীতে পুরুষের হার 41%। বাংলাদেশও এই চিত্র থেকে ব্যতিক্রম নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শহুরে নারীদের 56% ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে এই সংখ্যা নেমে আসে 38.3%। এছাড়াও প্রায় 63% নারী মোবাইল ফোন ব্যবহার করলেও পুরুষদের ক্ষেত্রে এই হার 86%-এর বেশি। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে 50% নারী ইন্টারনেট সম্পর্কে অবগত থাকলেও শিক্ষা ও ডিজিটাল দক্ষতার অভাবে তারা এটি ব্যবহার করতে পারেন না। ই-কমার্স সহ তথ্য প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকার শি পাওয়ার ও হার পাওয়ার নামে কিছু প্রকল্প নিয়েছে। তবে এই খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অংশগ্রহণ বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দর্শক, দেশের সীমান্ত রক্ষায় আমাদের জওয়ানরা সবসময় প্রস্তুত, কিন্তু এবার তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে পাহারা দিলেন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সম্প্রতি এমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর পুশ ইনের চেষ্টার খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়, আর সেই ডাকে সাড়া দিয়ে রাতেই দেশীয় অস্ত্র হাতে সীমান্তে ছুটে যান স্থানীয় কয়েকশো মানুষ।
বিজিবি জওয়ানদের সাথে একাত্ম হয়ে রাতভর তারা সীমান্ত পাহারা দেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে এই খবর পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের কাছে। এরপরই বিজিবি তাদের টহল জোরদার করে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তবে এখানেই শেষ নয়। আরেকটি সূত্রে খবর আসে, একই রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে আরও ৭৫০ জন নারী পুরুষকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করা হয়। মুহূর্তের মধ্যে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানি ও নোয়াবাদী গ্রামের কয়েকশো মানুষ হাতে লাঠি, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে সীমান্তে এসে জড়ো হন। অনেকেই ফেসবুক লাইভে এসে অন্যদেরও আহ্বান জানান। জনতার এই বাধাদান দেখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা জানিয়েছেন, সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে পুশ ইনের চেষ্টার খবর পাওয়ার পর স্থানীয় জনগণ বিজিবির সাথে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখনও সবাই সতর্ক অবস্থানে রয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিএসএফ পুশ ইন করবে এমন খবর পেয়ে বিজিবি সতর্ক ছিল এবং স্থানীয় জনতাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত জুড়ে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান চলছে। এর অংশ হিসেবে অবৈধভাবে বসবাসকারীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩১৮ জনকে পুশ ইন করার খবর পাওয়া গেছে। 10ই জানুয়ারি রাত্র আনুমানিক 11:30টার দিকে পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে আমার বারা বজলু শিকদারের বাড়ি থেকে র্যাব 10 পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়, যার খোঁজ আজও পর্যন্ত আমি পাই নাই। গেছি থানায়, কেউ কোনো সন্ধান দেয় নাই, বরঞ্চ আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এই দীর্ঘ 13টি বছর আমরা যে কি মানবতার জীবনযাপন করছি, কেউ কোনো খবরও নেয় নাই। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এই হাজারো বাবার জীবনের বিনিময়ে, হাজারো সন্তানের হতাহতের বিনিময়ে আজকে আমরা যে কথা বলতেছি, এটা সম্পূর্ণ জুলাই আগস্টের বীর সৈনিকদের কারণে। নাহলে আমাদের মুখের ভাষা ছিল না। সাবেক ফেরাউন সরকার শেখ হাসিনা আমাদের মুখের ভাষাও কাইরে নিয়েছিল। সাবেক সরকারের যত ধরনের প্রশাসন আছে, এমন কোনো লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা অন্যায়ের কাছে জড়িত ছিলাম না। কিন্তু আজকে তারা কোথায়? সেই দেশ, সেই প্রশাসন, সেই সব কিছু, এরা কোথায়? আমার সন্তানদের যারা তুলে নিয়ে গেছে তারা তো এখনো বাংলাদেশে আছে, তাহলে তাদেরকে কেন ধরা হয় না? আমি মামলা করেছি, যার কারণে আমি পালিয়ে পালিয়ে বেড়াই। আমার কোনো স্থান নাই, আমার কাজ নাই। আমি আর আমার সন্তান সদরঘাটের শ্রমিক ছিলাম। আমরা এমন কি অপরাধ করছি যে আমাদেরকে, আমার সন্তানটাকে এই তুলে নিয়ে গেল বিনা অপরাধে? কোনো মামলার যদি থেকে থাকে, এই দেশের সরকার আছে, আইন আছে, আদালত আছে, বিচার তো তারাই করতে পারতো, কিন্তু কই? বিচার তো করে নাই। এই যে হাজারো মানুষ জীবন দিয়েছে, যার রক্তের বিনিময় আজকে এই বর্তমান সরকার। আমি এই ডক্টর ইউনূস স্যারকে বলি, আমার উদারত আহ্বান, এই হাজারো লাশের বিনিময়ে আপনি আজকে সরকার, হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আপনার সরকার, এদের বিচার না করা পর্যন্ত আপনি বিন্দুমাত্র পিছু হাঁটবেন না। যারা এই নির্বাচন চায় তাদেরকে আমি আহ্বান জানাই, আগে আমাদের বিচার করা হোক। 2013 সালের জানুয়ারি মাসের 10ই জানুয়ারি আমার ছেলেকে ঘুম থেকে উঠাইয়া র্যাব 10 নিয়ে গেছে। ওর পর থেকে আর আমার সন্তানের কোনো খবর আমি পাইনি। এখন আমি মাননীয়
ডক্টর ইউনূসের কাছে আমার সন্তানের সন্ধান চাই, খবর চাই। উনি কি দেখেও না দেখার ভান করতেছে? আমাদের এই গুম পরিবারের কাছে তো কেউই পাশে দাঁড়ায় না। আমরা যে গুম পরিবারগুলি অসহায়, আমাদের পাশে তো ওনার দাঁড়ানো উচিত। আমরা এটাই ওনার কাছে দাবি জানাই, উনি আমাদের পাশে দাঁড়াক, আমাদের সব কিছু শুনুক, তারপরে আমাদের এই সন্তানদের বের করার একটা ব্যবস্থা করুক, যে সে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। আমরা এটা জানার জন্য তার কাছে আকুল আবেদন জানাই। আচ্ছা, কেন গুম করা হয়েছে? সে বিএনপির সমর্থন করতো, এই কারণে তারে গুম করছে। সে একটু চঞ্চল টাইপের ছেলে ছিল, একটু পাং পং করে চলতো, এছাড়া তার আর কোনো অপরাধ নাই আমি যেটুক জানি মা হিসাবে। আর তার নামে কেউ কোনো বদনামও বলতে পারবে না, সে খুব ভালো ছেলে ছিল। এখন আমি তার সন্ধান চাই, আমার ছেলেকে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগত। আসছে কুরবানির ঈদ, আর এই সময় মশলার বাজার নিয়ে আমাদের সবারই আগ্রহ থাকে, কিন্তু এবার এলাচের দাম আকাশ ছোঁয়া। চলুন রাজধানীর বাজারের একটু খোঁজ খবর নেওয়া যাক। চকবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে কোরবানির ঈদের জন্য 20 ধরনের মশলার মধ্যে 18টির দাম তুলনায় কম। পাইকারিতে ভারতীয় জিরা 620 টাকা, দারুচিনি 490 টাকা, জয়ফল 720 টাকা এবং ধনিয়া 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লবঙ্গর দাম কিছুটা বেড়ে এখন 1330 টাকা, গত বছর ছিল 1200। খুচরায় দেশি রসুন 145 থেকে 160 টাকা, চীনা রসুন 200 থেকে 240 টাকা এবং আদা 150 টাকা কেজি। কিন্তু এলাচের দামে এসেছে বড় ধাক্কা। পাইকারিতে এলাচ এখন 5000 থেকে 5100 টাকা কেজি, গত বছর ছিল 4000 টাকার কাছাকাছি। চট্টগ্রামের খাতুনগঞ্জে ছোট এলাচ বিক্রি হচ্ছে 4600 থেকে 4800 টাকায়। বাংলাদেশ গরম মশলা ব্যবসায়ী সমিতি জানায়, গুয়াতেমালা থেকে এলাচের উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমদানি খরচও কেজি প্রতি 4500 টাকা, যা পাইকারি দাম 6000 টাকা পর্যন্ত ঠেলে দিচ্ছে। তবে সুখবর হলো, অন্য মশলা সরবরাহ পর্যাপ্ত, ভারত থেকেও নিয়মিত মশলা আসছে। ব্যবসায়ীরা বলছেন, এলাচ ছাড়া বাজার এখনও স্থিতিশীল।